আগে চীনা হ্যাকাররা সারা বিশ্বের হ্যাকিং প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে প্রথম অবস্থান দখল করত, কিন্তু 2017 সালের পর হঠাৎ করেই তাদের উপস্থিতি অদৃশ্য হয়ে গেল। প্রথমে কেউ বুঝতে পারেনি যে আসলে চীনা হ্যাকাররা প্রতিযোগিতায় অংশ নেওয়া বন্ধ করে দিল কেন, কিন্তু তারপর 2019 সালে একটি ঘটনা ঘটে যা চীনের এক বিপজ্জনক গোষ্ঠীর মুখোশ খুলে দেয়। দর্শকবৃন্দ, মার্চ 2017 সালে চীন থেকে কিছু হ্যাকারদের একটি দল কানাডার শহর ভ্যাঙ্কুভারে যায়। তাদের মিশন ছিল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার ও ডিভাইসগুলোর ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতাগুলো খুঁজে বের করা। তাদের লক্ষ্য ছিল গুগলের ক্রম ব্রাউজার, মাইক্রোসফট উইন্ডোজ এবং অ্যাপলের আইফোন। কিন্তু তারা কোনো বেআইনি কাজ করতে যায়নি, তারা গিয়েছিল একটি বৈধ হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিতে, যার নাম হলো পৌন টু ওন। এটি বিশ্বের অন্যতম বড় হ্যাকিং প্রতিযোগিতা, যেখানে হ্যাকাররা বিভিন্ন কোম্পানির সফটওয়্যার হ্যাক করে তাদের নিরাপত্তার ত্রুটি বা লুপ হোল খুঁজে বের করে, আর এর বিনিময়ে তাদেরকে নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়। 5 লাখ থেকে শুরু করে $1 মিলিয়ন পর্যন্ত। সবচেয়ে বড় পুরস্কার তখন দেওয়া হয় যখন কেউ এমন একটি দুর্বলতা খুঁজে বের করে যেটি আগে কেউ খুঁজে পায়নি। এটিকে বলা হয় জিরো ডে ভুলনারেবিলিটি। যখন কোনো হ্যাকার এমন একটি ত্রুটি খুঁজে বের করে, তখন সেই তথ্য গুগল, মাইক্রোসফট বা অ্যাপলের মতো বড় সংশ্লিষ্ট কোম্পানিকে দেওয়া হয়, যাতে তারা দ্রুত সেই সমস্যা সমাধান করে একটি নতুন আপডেট রিলিজ করতে পারে। এবং সেই হ্যাকারকে দেওয়া হয় লক্ষ লক্ষ ডলারের নগদ অর্থ। অর্থাৎ এটি একটি এথিক্যাল হ্যাকিং কম্পিটিশন, যেখানে হ্যাকিংয়ের মাধ্যমে কারো ক্ষতি করা হয় না, বরং সফটওয়্যারের সিকিউরিটি আরও উন্নত করা হয়। অনেক বছর ধরে চীনা হ্যাকাররা এই প্রতিযোগিতায় সবসময় সবার আগে থাকতো, হোক সেটা পৌন টু ওন বা অন্য কোনো হ্যাকিং ইভেন্ট। চীনা হ্যাকাররাই সবসময় বাজি মেরে দিত। কিন্তু 2017 সালের পর হঠাৎ করেই সব কিছু বদলে গেল। যে চীনা হ্যাকাররা সারা বিশ্বের হ্যাকিং ইভেন্টে সক্রিয়ভাবে অংশ নিত, তারা হঠাৎ করেই কোথাও দেখা যেতে লাগলো না। 2017 সালের পর যত হ্যাকিং প্রতিযোগিতা হয়েছে, সবখানেই চীনা হ্যাকারদের অনুপস্থিতি সবাই লক্ষ্য করেছে, বিশেষ করে আমেরিকাকে। এমন সময় চীনের একটি বড় সাইবার সিকিউরিটি ফার্মের পক্ষ থেকে একটি হঠাৎ বার্তা সবার দৃষ্টি আকর্ষণ করে। Q360 হলো চীনের একটি শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি ফার্ম। এই কোম্পানির সিইও জো হংওয়ে একটি বক্তব্য প্রকাশ্যে আসে, যেখানে তিনি এই চীনা হ্যাকারদের কড়াভাবে সমালোচনা করেন। তার বক্তব্য ছিল, তোমরা কেন তোমাদের হ্যাকিং দক্ষতা বিদেশি দেশগুলোতে গিয়ে দেখাও। এই বিবৃতি তিনি চীনের সংবাদ সংস্থা সিনাকে দিয়েছিলেন, যেখানে ঝড় মতো ছিল। এই ধরনের ইভেন্ট ভালো পারফর্ম করা শুধুমাত্র এক কল্পনাপ্রসূত বিজয়। তার অবস্থান ছিল, তোমরা যে ভুলনারেবিলিটি খুঁজে বের করো, তার প্রকৃত মূল্য কয়েক লাখ ডলারে নয়, বরং বিলিয়ন ডলারে। Q360 এর সিইও এর এই বক্তব্য আসার কিছুদিন পরই চীনা হ্যাকাররা আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতাগুলোতে অংশ নেওয়া বন্ধ করে দেয়। তারা স্বেচ্ছায় অংশগ্রহণ বন্ধ করেনি, বরং চীনা সরকার তাদেরকে প্রতিযোগিতায় অংশ নিতে বাধা দেয়। Q360 এর সিইও এর এই বক্তব্য যদি কেউ সত্যি সিরিয়াসলি নিয়েছিল, তবে সেটা ছিল চীনা সরকার। কিছুদিন পরেই চীনা সরকার সরকারিভাবে একটি নিষেধাজ্ঞা জারি করে, যার অধীনে সাইবার সিকিউরিটি গবেষক এবং হ্যাকাররা আর বিদেশি হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এই নিষেধাজ্ঞা আসার ঠিক পরেই চীনের ভেতরেই একটি নতুন হ্যাকিং প্রতিযোগিতা চালু করা হয়, যার নাম ছিল টিয়ানফু কাপ। এই প্রতিযোগিতাটি আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর একটি বিকল্প হয়ে ওঠে এবং এতে পুরস্কারের পরিমাণ ছিল $1 মিলিয়ন বেশি। টিয়ানফু কাপ চালুর খবর শুনে অনেক দেশের কান খাড়া হয়ে যায়, কারণ এটি ছিল একটি ইঙ্গিত যে চীন এখন হ্যাকিং ব্যবহার করে নিজেকে সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত করছে। নভেম্বর 2018 সালে টিয়ানফু কাপের প্রথম ইভেন্ট চীনের চ্যাংরু শহরে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে $1 লক্ষ পুরস্কার জিতেছিলেন Q360 এরই একজন গবেষক, কিন জিনজাও। তিনি একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক হ্যাক ধরতে সক্ষম হয়েছিলেন, তাও আবার অ্যাপলের আইফোনে। তিনি সাফারি ব্রাউজার ব্যবহার করে আক্রমণ শুরু করেন, তারপর আইফোনের কোর সিস্টেমে একটি লুপ হোল খুঁজে বের করেন এবং এই ফ্লোটির মাধ্যমে তিনি দূর থেকে যে কোনো আইফোন নিয়ন্ত্রণে নিতে পারতেন। সে শুধু একটি ওয়েব পেজ ওপেন করিয়ে আইফোনকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিল। এর মানে ছিল, যদি কোনো ব্যক্তি তার আইফোন দিয়ে সেই নির্দিষ্ট ওয়েবসাইটে যায়, তাহলে তার মোবাইল তার অজান্তেই হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে। কিনজিন তার এই এক্সপ্লয়েটর নাম রাখেন কেওস।
এবং এই নাম একেবারেই উপযুক্ত ছিল, কারণ এই হ্যাক পরবর্তী কয়েক মাসে বিশ্বের সাইবার বিশেষজ্ঞদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে চলেছিল। চীনের টিয়ানফু কাপ আর কানাডার পন টু ওনের মধ্যে পার্থক্য ছিল, পন টু ওন এই হ্যাকাররা ভুলনারেবিলিটি খুঁজে পেয়ে সরাসরি কোম্পানিকে জানাতো, কিন্তু টিয়ানফু কাপে তা করা হলেও সেই তথ্য চীনা সরকারের মাধ্যমে কোম্পানিগুলোর কাছে পৌঁছাতো। চীনা সরকার হ্যাকারদের বাধ্য করেছিল যে টিয়ানফু কাপে যেসব হ্যাক বা দুর্বলতা পাওয়া যাবে সেগুলো সরাসরি কোম্পানিগুলোকে না দিয়ে প্রথমে সরকারকেই দিতে হবে এবং পরে সরকার নিজেই সেই তথ্য সংশ্লিষ্ট কোম্পানির কাছে পৌঁছাবে। আর এই ব্যবস্থার মধ্যে ঘটতে চলেছিল আসল বিপর্যয়। এটি ছিল এমন হ্যাক যা যদি ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হতো তাহলে $1 মিলিয়ন বেশি পাওয়া যেত। 2 মাস পর জানুয়ারি 2019-এ অ্যাপল একটি আপডেট রিলিজ করে, যার মাধ্যমে কিন জিন যে ফ্লোটি ধরেছিলেন সেটিকে নীরবেই ঠিক করে ফেলা হয়। কিন্তু আসল চমক এসেছিল আগস্ট মাসে। গুগল একটি রিসার্চ পেপার প্রকাশ করে, যেখানে তারা জানায় যে আইফোন একটি মাস লেভেলের হ্যাকিং ক্যাম্পেইন চালানো হচ্ছিল এবং মানুষের ফোনগুলো বড় পরিসরে হ্যাক করা হচ্ছিল। গুগলের এই গবেষণায় 5টি আলাদা এক্সপ্লয়েট চেইন শনাক্ত করা হয় এবং সেই 5টির মধ্যে একটি ছিল সেই ক্যাহস নামের এক্সপ্লয়েট, যেটা কিনজিন টিয়ানফু কাপে উপস্থাপন করেছিলেন। অর্থাৎ এক্সপ্লয়েট কিনজিনকে পুরস্কার জিতিয়েছিল। সেই একই এক্সপ্লয়েট ব্যবহার করা হচ্ছিল আইফোন ব্যবহারকারীদের উপর গণ পর্যবেক্ষণের জন্য। গুগলের গবেষকরা তাদের রিপোর্ট উল্লেখ করেন যে এই হ্যাকিং আক্রমণগুলো তারা বাস্তব জীবনে ধরা পড়া অনেক আক্রমণের মধ্যে কেওস এক্সপ্লয়েটর সাথে মিল ছিল। তবে গুগল জানায়নি যে এই আক্রমণ কারা চালিয়েছিল এবং যাদের ফোন হ্যাক হয়েছিল তারা কারা। কিন্তু পরে জানা যায় ভিকটিমরা ছিলেন উইগুর মুসলিম এবং আক্রমণকারী ছিলেন চীনের নিজেই সরকার। 2014 সাল থেকে চীন উইগুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এই সব ঘটনা ঘটেছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিনজিয়ায়ে। সেখানে চীন কোনো অপরাধ প্রমাণ না করে লাখ লাখ মানুষকে ক্যাম্পে বন্দী করে রেখেছে। ওইখানে মহিলাদের স্টেরিলাইজেশনও করা হচ্ছে। তাদের জনসংখ্যা কমানোর জন্য এই কাজ করা হচ্ছিল। ক্যাম্পের ভিতরে টর্চার এবং যৌন নির্যাতনের ঘটনা অনেক রিপোর্ট হয়েছে। সেখানকার প্রতিটি ফোন মনিটর করা হতো যেন কেউ কোনো ধর্মীয় বিষয়বস্তু রাখে কিনা। যদি কারো কাছে কিছু পাওয়া যেত তাহলে তাকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হতো। চীনা কর্মকর্তাদের বক্তব্য ছিল এগুলো তারা করছে অত্যাধিবাদ থেকে বাঁচার জন্য, কিন্তু আমেরিকা এবং অনেক অন্য দেশ এটিকে গণহত্যা ঘোষণা করেছে। শুধু উইগুর মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সাংবাদিক, কর্মী এবং যারা চীনা সরকারের নীতিমালা সম্পর্কে প্রশ্ন তোলে তাদেরকে টার্গেট করা হয়েছিল। যখন গুগলের গবেষকরা আইফোন হ্যাকিং নিয়ে রিপোর্ট প্রকাশ করলো, কয়েকদিনের মধ্যেই মিডিয়া সব তথ্যকে একত্রিত করে তারপরে অ্যাপলও একটি পোস্টে জানিয়েছে যে এই হ্যাক প্রকৃতপক্ষে 2 মাস ধরে চলছিল এবং ঠিক সেই সময়ই ছিল যখন কিনজিন টিয়ানফু কাপ জিতেছিল। আমেরিকার বিশেষজ্ঞদের কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে Q360 কোম্পানির সিইও এর যে স্ট্র্যাটেজি বলেছিলেন সেটাই অনুসরণ করেছে। অর্থাৎ চীনা হ্যাকারদের বিদেশ যাওয়া থেকে বাধা দিয়ে তাদের দক্ষতাকে চীনের মধ্যে ব্যবহার করো, তারপর সেই হ্যাক ব্যবহার করে মানুষের উপর নজরদারি রাখো। এই কথা প্রমাণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কেওস এক্সপ্লয়েটরের পুরো টেকনিক্যাল বিশ্লেষণ করেছিল এবং সেটি ঠিক টিয়ানফু কাপের সেই হ্যাকের সাথে মিলে গিয়েছিল। পরবর্তীতে গুগলের গভীর অনুসন্ধানও নিশ্চিত করেছে যে কেওস এবং বাস্তব দুনিয়ার হামলা দুটোর গঠন একই রকম ছিল। কিন্তু বিষয় এখানেই থেমে থাকলো না। ফেব্রুয়ারি 2024 সালে কোড শেয়ারিং ওয়েবসাইট গিটহাবে কিছু ডেটা লিক হয়। এই ডেটা ছিল চীনের আইসুন নামক কোম্পানির, যা একটি আইসিটি সিকিউরিটি ফার্ম। এই ডেটার মধ্যে কোম্পানির ইমেইল, চ্যাট লগস এবং স্পাইওয়্যার তৈরির বিস্তারিত তথ্য ছিল। লিক হওয়া ডেটা থেকে জানা গেছে যে এই কোম্পানি সাইবার স্পাইং টুলস তৈরি করে এবং পরে এই টুলসগুলো চীনা সরকার এবং পিপলস লিবারেশন আর্মিকে সরবরাহ করা হয়। লিক হওয়া চ্যাটগুলিতে চীনা পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয় এবং আইসুনের মধ্যে চুক্তির কথা উল্লেখ রয়েছে। জানা গেছে যে আইসুন প্রতিটি হ্যাকড ইমেইলড ইনবক্সের জন্য সরকারের কাছ থেকে $0 থেকে $75,000 পর্যন্ত চার্জ করে। আজ টিয়ানফু কাপ তার 8ম বছরে প্রবেশ করেছে এবং এটি স্পন্সর করছে চীনের সবচেয়ে বড় টেক কোম্পানিগুলো যেমন টপসেক,
আলিবাবা এবং Q360। কিন্তু এখন আমেরিকান কর্মকর্তারা এই কম্পিটিশনে অংশগ্রহণকারী ব্যক্তি ও কোম্পানিগুলোর সঙ্গে চীনা মিলিটারির সংযোগ দেখা যাওয়ায় আমেরিকান কর্মকর্তাদের উদ্বেগ আরও বেড়ে গেছে। টপশেক হলো বেইজিং ভিত্তিক একটি কোম্পানি যা টিয়ানফু কাপের আয়োজন করে। ইউএস কর্মকর্তাদের মতে এই কোম্পানি আসলে টিয়ানফু কাপের মাধ্যমে চীনের ন্যাশনালিস্ট হ্যাকারদের নিয়োগ দিচ্ছে। এই সব তথ্য আমাদের ইঙ্গিত দেয় যে টিয়ানফু কাপের আড়ালে চীন তার সাইবার অস্ত্র তৈরি করছে। আর যখন জাতীয় শক্তি হ্যাকারদের সমর্থন করে তখন তারা পুরস্কার জেতার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য অন্য কিছু হয়। 2024 সালে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের ডেটা হ্যাক হয়েছিল। আমেরিকার মতো চীনা রাষ্ট্র অর্থায়িত হ্যাকাররা ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের কম্পিউটারগুলোকে হ্যাক করে সংবেদনশীল ডকুমেন্ট চুরি করেছিল। 2024 সালে চীনা হ্যাকাররা কমপক্ষে 9টি মার্কিন টেলিকম কোম্পানির নেটওয়ার্ক হ্যাক করেছিল, যার মধ্যে AT&T, ভেরিজন এবং টি-মোবাইল অন্তর্ভুক্ত ছিল। 2022 সালে ট্রাইফ নামের একটি চীনা হ্যাকিং গ্রুপ মার্কিন এনার্জি ও পানি পরিশোধন ব্যবস্থাকে টার্গেট করেছিল। 2023 সালে গুয়ামে মার্কিন মিলিটারির বেসে একটি ম্যালওয়্যার আক্রমণ করেছিল। এগুলো হলো কয়েকটি হ্যাকিং রেফারেন্স যেখানে চীনা হ্যাকাররা জড়িত ছিল। অর্থাৎ চীনা হ্যাকিং গ্রুপগুলো যখন কোনো ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করে তারা অনেক বছর ধরে নীরবে সিস্টেমের ভেতর তাদের অ্যাক্সেস বজায় রাখে এবং শুধুমাত্র উপযুক্ত সময়ে ক্ষতি সাধন করে। এসব বিষয় স্পষ্ট করে যে চীন তার ভিতরে এক ধরনের সাইবার যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, যেখানে হ্যাকারদের একটি বাহিনী তৈরি করা হচ্ছে। এমন এক যুদ্ধ যেখানে ক্ষেপণাস্ত্র নয়, কেবল কোডের মাধ্যমে পুরো দেশকে হাঁটুতে নামিয়ে আনা সম্ভব। যেখানে এয়ার স্ট্রাইক থেকে বেশি ক্ষতি করবে নেটওয়ার্ক জ্যামিং, যেখানে বাস্তব জীবনের গুপ্তচর থেকে বেশি বিপজ্জনক কাজ করে ফোনের মধ্যে থাকা স্পাইং টুল, যেটা এক ক্লিকে স্টক মার্কেট ক্র্যাশ, সাধারণ মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়াতে পারে। আশা করছি মইন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টের অসংখ্য ধন্যবাদ।